বালাইনাশকের কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা দিতে চায় বাণিজ্য মন্ত্রণালয়। এনবিআরকে চিঠি দেওয়ার উদ্যোগ, কমবে বহুজাত কোম্পানির দৌরাত্ম্য, দাবি স্থানীয় উৎপাদকদের। আবারও কমল মূল্যস্ফীতি, অক্টোবরে 8.17%। খাদ্যে কমলেও বেড়েছে খাদ্য বহির্ভূত খাতে, কমেছে মজুরি বৃদ্ধির হারও, তথ্য বিবিএসের। বাড়তি ট্যারিফের অসন্তোষ নিরসনে অবশেষে উদ্যোগ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। সব পক্ষের সঙ্গে বসবেন উপদেষ্টা। 21টি বেসরকারি অফডগ মালিকদের সংগঠনকেও তলব। সুন্দরবনের ভারসাম্য রক্ষায় 20 বছর মেয়াদী মাস্টার প্ল্যান, গুরুত্ব পেয়েছে কমিউনিটি বেসড ট্যুরিজম মডেল। সংরক্ষিত থাকবে জীববৈচিত্র্য। এবং লন্ডনে বসেছে বিশ্বের অন্যতম বৃহৎ পর্যটন প্রদর্শনী। নেই বাংলাদেশের অংশগ্রহণ, আন্তর্জাতিক অঙ্গনে প্রচারণা না থাকায় হতাশ ট্যুর অপারেটররা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। বালাইনাশকের কাঁচামাল আমদানিতে শুল্ক রেয়াত সুবিধা দিতে চায় বাণিজ্য মন্ত্রণালয়। এজন্য এনবিআরকেও চিঠি দিয়েছে। সরকারের এমন উদ্যোগে বহুজাতিক কোম্পানিগুলোর দৌরাত্ম্য কমবে, দাবি স্থানীয় বালাইনাশক উৎপাদকদের। শুধু তাই নয়, এতে রপ্তানি দ্বার উন্মোচনের সম্ভাবনাও দেখছেন অর্থনীতিবিদরা। এমএস আরিফিনের রিপোর্ট। ফসল রক্ষা ও উৎপাদন বাড়াতে আবাদি জমিতে বালাইনাশক ব্যবহার করেন চাষিরা। বর্তমানে দেশে কীটনাশকের বাজার ছাড়িয়েছে 7,000 কোটি টাকা, যার অর্ধেকের বেশি 55% বা 4,125 কোটি টাকার বাজার রয়েছে আমদানিকারক 7টি বহুজাতিক কোম্পানির হাতে। বাকিটুকুর যোগান দেন স্থানীয় উৎপাদকরা। এমন বাস্তবতার জন্য সরকারের দূরদর্শী নীতি কৌশলের ঘাটতিকে দায়ী করছেন উদ্যোক্তারা। কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বামার তথ্য, কীটনাশক আমদানি করলে শুল্ক দিতে হয় 5%, আর এসব পণ্য দেশে তৈরির জন্য দরকারি কাঁচামাল আমদানিতে শুল্ক দিতে হয় 30 থেকে 58%। সহযোগী উপাদানের শুল্ক রাখা হয়েছে কমপক্ষে 30% এবং উপরে আছে 58%, আবার 2-1টাতে আছে আরও বেশি। আর ওই জিনিস দিয়েই উৎপাদিত বালাইনাশক আমাদের দেশে আপনার 5 থেকে 10% ট্যাক্সে, ট্যারিফে আমাদের দেশে ঢুকছে। তবে স্থানীয় বালাইনাশক শিল্পের সক্ষমতা বাড়াতে চায় সরকার। কাঁচামাল আমদানিতে শুল্ক রেয়াত সুবিধা দিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে চিঠিও পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। উদ্যোক্তাদের দাবি, কাঁচামাল আমদানি সহজ হলে অন্তত 30% কম দামে বালাইনাশক পাবেন কৃষকরা। আমাদের আমদানি বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হবে প্রায় 4,000 কোটি টাকা এবং কৃষকের ব্যয়ভারও প্রায় কমে যাবে 3 থেকে 4,000 কোটি টাকা। স্থানীয় শিল্প সুরক্ষায় সরকারের এমন সিদ্ধান্তে একদিকে যেমন কমবে আমদানি নির্ভরতা, অন্যদিকে ওষুধ শিল্পের মতো স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি বাজার ধরার সম্ভাবনা দেখছেন অর্থনীতিবিদরা। ফিনিশ প্রোডাক্টে আমরা সবসময় দেখেছি হাই ডিউটি, আর হচ্ছে যে ইন্টারমিডিয়েট গুড বা র ম্যাটেরিয়াল সেখানে লো ডিউটি, কিন্তু আমরা উল্টাটা করে রেখেছি এবং সেটা ছিল হচ্ছে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর স্বার্থে। যখনই আমরা এই কাঁচামালটাকে অ্যালাউ করব তখন এই রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নিজস্ব যে উৎপাদন ক্ষমতা সেটা বাড়বে। ফসলি জমির উর্বরতা ধরে রাখতে পরিবেশের জন্য সহনশীল জৈব প্রযুক্তি উদ্ভাবনেরও তাগিদ দেন এই অর্থনীতিবিদ, যেগুলো আসলে পরিবেশের জন্য সহনশীল। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতি সেপ্টেম্বরে বাড়ার পর আবার কমেছে অক্টোবরে। বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের মাসিক প্রতিবেদনে মিলেছে এমন তথ্য। এ সময়ে খাদ্যে কমলেও বেড়েছে শিক্ষা, চিকিৎসার মতো খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতি। এমএস আরিফিনের আরও একটি রিপোর্ট। গেল 3 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির কষাঘাতে জর্জরিত দেশের অর্থনীতি। গেল অর্থ বছরে গড় মূল্যস্ফীতি থেকেছে 10%-এর ওপরে, যদিও চলতি অর্থ বছরে ওঠানামার মধ্যে তা রয়েছে 8%-এর ঘরেই। ব্যয় সংকোচনমুখী বাংলাদেশের নানা উদ্যোগের পরও মূল্যস্ফীতির হার কাঙ্ক্ষিত হারে আসেনি। আইএমএফের এমন মন্তব্যের 3 দিন পর বুধবার মূল্যস্ফীতি কমার তথ্য দিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। সংস্থাটির হিসাবে অক্টোবরে মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে 8.17%। গত সেপ্টেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল 8.36%, আর গত বছর একই সময়ে এই হার ছিল 10.87%। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে 7.08%। গত সেপ্টেম্বর মাসে এই হার ছিল 7.64%। 2024 সালের একই সময়ে ছিল 12.66%।
সার্বিক ও খাদ্য মূল্যস্ফীতি কমলেও অক্টোবরে আগের মাসের তুলনায় বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার। সেপ্টেম্বরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 8.98% থেকে অক্টোবরে বেড়ে হয়েছে 9.13%। মূল্যস্ফীতি কমতির সঙ্গে সঙ্গে কমেছে মানুষের আয়ও। বিবিএস এর মজুরি সূচকে দেখা যাচ্ছে অক্টোবরে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে 8.01%। আগের মাস সেপ্টেম্বরে যা ছিল 8.02%। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বালাইনাশকের উৎপাদন, ব্যবহার ও কৃষি নির্ভর অর্থনীতি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন কৃষিবিদ অধ্যাপক ডক্টর সজরুল আমিন। স্যার, আপনাকে স্বাগত এই সময় বাণিজ্য। ধন্যবাদ। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, বালাইনাশকের কাঁচামাল আমদানিতে সুবিধা দিতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে আসলে কেমন সুবিধা হবে আপনার কাছ থেকে জানতে চাই। বিষয়টা আসলে খুব সেন্সিটিভ, কারণ হলো বালাইনাশক পেস্টিসাইড এটা একটা বিধিবদ্ধ প্রোডাক্ট, এর মধ্যে আইন কানুন অনেক কিছু আছে। এবং বাংলাদেশের যেগুলি পেস্টিসাইড ব্যবহার হয়, পেস্টিসাইড প্রায় 4-5 ধরনের। জি। এর মধ্যে একটা হলো এগ্রিকালচার পেস্টিসাইড, তারপর ভেটেরিনারি পেস্টিসাইড, তারপরে আছে হাউসহোল্ড পেস্টিসাইড, এরপর আছে পাবলিক হেলথের পেস্টিসাইড, সবগুলো। কিন্তু এখানে পেস্টিসাইড বলতে কোনটা বোঝাইছে এটা বোঝা উচিত, কারণ এগ্রিকালচার পেস্টিসাইড সরাসরি, বেশিরভাগই সরাসরি আমদানি করা হয়। জি। এটার কাঁচামাল দাম বাড়ার কমা কিছু যায় আসে না, কারণ চায়না বা ইন্ডিয়া বা অন্য দেশ থেকে সরাসরি টোটাল ফিনিশ প্রোডাক্টটা আসে। এটার কাঁচামালের আলাদা কোনো হিসাব নেই। আর যদি যেগুলি আছে, এই দেশের বেশ কিছু বড় কোম্পানি আছে, তারা কিছু কিছু তৈরি করে ম্যানুফ্যাকচারিং বা স্ট্যান্ডার্ডাইজ করা বা অন্যরকম বা ফর্মুলেশন কিছু কিছু করে, সেটার পরিমাণ অনেক কম। আমিও একটা আন্তর্জাতিক কোম্পানির প্রায় 10 বছর অ্যাডভাইজার ছিলাম। তাতে এই যে কাঁচামাল আমদানির দাম কমানো বাড়ানো, এইটার উপরে খুব বেশি না। বেশি সবচেয়ে খরচ হলো যেটা একটা পেস্টিসাইড আনার পরে যখন সরকার বলে এটা ফিল্ডে ট্রায়াল দাও, 2-3 বছর ট্রায়াল দেওয়া লাগে কৃষক নিয়ে, এবং কৃষি বিভাগ যে কাজটা করে, ওইটা হলো সবচেয়ে কষ্ট। ওইটার কষ্টটা যদি কমে আনা যায় তাহলে সরাসরি ফার্মার উপকার পাবে। এবং যে কোম্পানিগুলি আছে যারা অ্যাকচুয়ালি এগ্রিকালচার পেস্টিসাইডের সাথে জড়িত, এটা কিন্তু এই ডিডিটি বা পাবলিক হেলথের এগুলি না, এগ্রিকালচার পেস্টিসাইড বলতে যেটা বোঝায়, সেটা যদি করা হয় তাহলে ফার্মার উপকৃত হবে। সরকারের যে উদ্দেশ্য ফার্মারকে উপকৃত করা, সেইটা হবে যদি এটা আমরা মাঠ পর্যায়ের যে এটার টেকনিক্যাল জিনিস যেটা খামারবাড়ির প্ল্যান্ট প্রোটেকশন ডাইরেক্টরেট করে, ওই জিনিসটা করা। আর এই যে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থনীতিবিদ বলবে যে এটা খুব এগুলি আসলে অর্থনীতির জিনিস না, এটা অত্যন্ত হাইলি টেকনিক্যাল। পেস্টিসাইড জিনিসটা অত্যন্ত হাইলি টেকনিক্যাল। এটা ডিটেল স্টাডি করে এখন পর্যন্ত কোনো স্ট্যান্ডার্ড কোনো ল্যাবরেটরি নেই বাংলাদেশে এটা টেস্ট করার, যেটা নকল না আসল। ওইগুলি করা উচিত, ওই দিকে নজর দেওয়া উচিত। আর পেস্টিসাইডের যে কাঁচামাল আমদানি করে এখানে আনে, এটা এগ্রিকালচার পেস্টিসাইডে আছে, তবে খুব কম। কয়েকটা বড় বড় কোম্পানি যেমন আছে অটো ক্রপ কেয়ার, নেটিভ ক্রপ কেয়ার, তারপরে আছে এসিআই, এরা কিছু কিছু করে, কিন্তু সরাসরি আমদানির জিনিসটা বেশি। এখানে এসে অনেকে রিপ্যাকিং করে, কিন্তু কাঁচামালের ট্যাক্স কমায় দিলে কৃষক উপকৃত হবে, এটা দুরাশা। এর চেয়ে আরও অনেক ভাইটাল কাজ এই খাতে রয়ে গেছে। পেস্টিসাইড একটা যদি ঠিকমতো আপডেট করা না হয়, ওইগুলি করে কোনো লাভ নেই, কৃষক উপকার পাবে না। বলে আগে যেভাবে গতানুগতিক চলছে ওইটাই। আর এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের টাকা পয়সার হিসাব এটা তেমন না, আর অর্থনীতিবিদের মতামত এখানে গুরুত্বপূর্ণ না। এখানে গুরুত্বপূর্ণ হলো প্ল্যান্ট প্রোটেকশনের কৃষিবিদের মতামত। জি, মানে ওখান থেকে আমদানি করা হবে, যে আমদানির কথা বলছে তার থেকে এখানে যে টেকনিক্যাল ল্যাবরেটরি, সেগুলো আরেকটু বেশি শক্তিশালী হওয়া দরকার। না, আরেকটু না, খুবই দুর্বল। ওইটা আগে করা উচিত, তারপরে এগুলি। বাণিজ্য মন্ত্রণালয়ের টাকা পয়সা কম করলে এটা বাণিজ্য হবে। এটা যারা বড় বড় কোম্পানি আছে, পেস্টিসাইডের নাম দিয়ে প্রোডাক্ট আনবে, বিক্রি করবে সাবান কোম্পানির কাছে, মানে ওইগুলি হবে। ডিডিটি আনবে, ডিডিটি আনিয়ে বিক্রি করবে, ওই মশা তাড়ানোর কথা কইয়া আনবে, কারণ কৃষিতে ডিডিটি বন্ধ, কিন্তু এটা আমদানি করবে, আমদানি করিয়া বলবে যে এটা পাবলিক হেলথে লাগে, দিবে পানে। মানে এইগুলি হইলো ওই জিনিসটা দেখা উচিত, এবং পেস্টিসাইড একটা ঠিক করা উচিত, এবং এর মেইন রোলটা দেওয়া উচিত প্ল্যান্ট প্রোটেকশন ডাইরেক্টরেট, খামারবাড়ি, কৃষি মন্ত্রণালয়ে।
জি, আপনার কাছে একটু জানতে চাই যেহেতু যে টেকনিক্যাল দিকগুলো আসলে আপনি তো জানেন যে কোন কোনগুলো কাঁচামাল আসতে পারে, তো টেকনিক্যাল দিকের কোন কোন দিকে একটু কিভাবে গুরুত্ব দিতে হবে যদি আপনি একটু ব্যাখ্যা করে আমাদের বলেন। টেকনিক্যালি বাংলাদেশে এখনও ম্যানুফ্যাকচারিং করার মতো বা এটা একটা পেস্টিসাইড ধ্বংস করার মতো কোনো কারখানা বাংলাদেশে নাই। একটা পেস্টিসাইড যদি নিষিদ্ধ হয় বা এটা টেস্ট করে দেখবে যে এটার মধ্যে ভেজাল আছে কি না, এই জিনিসও নাই। একমাত্র অটো ক্রপ কেয়ারের একটা ল্যাবরেটরি আছে, এটা একদম লিমিটেড, এছাড়া অন্য কেউ করে না। সরাসরি চায়না থেকে আমদানি করে বাজারে বিক্রি করে দেয়, ডিলারের কমিশন দেয়। দিস ইজ দি বিজনেস প্লেন ওয়েতে। এটা চলে না। পেস্টিসাইডকে পেস্টিসাইড অ্যাক্ট আছে, একটা অত্যন্ত শক্তিশালী। সেই পেস্টিসাইড অ্যাক্ট অনুসারে এটা মার্কেটিং করতে হবে। এটা বাণিজ্য মন্ত্রণালয়ের এখানে খুব বেশি কোনো কাজ নাই, বা ইকোনমিস্টের কোনো কাজ নাই। এটা হাইলি টেকনিক্যাল। জি, এবং এতে তার চেয়ে বরং পরিবেশ মন্ত্রণালয়ের এটা বেশি। এটা মাছে কীভাবে ক্ষতি করে অথবা পাখি অন্যান্য ভেটেরিনারি লাইনে কেমনি, ওই জিনিসগুলি ইম্পর্টেন্ট। এটার এই যে আমদানি, কাঁচামালের আমদানির দাম কমায় দেওয়া, এটা একবারে খাঁটি বিজনেস। এটার সাথে কৃষি খুব বেশি উপকৃত হবে না। কৃষি উপকৃত হবে যদি ফার্মারের কাছে যে ট্রায়াল দেওয়া এবং পুরাতন আমদানি না করে নতুন নতুন তৈরি করা, নতুন নতুন প্রোডাক্ট তৈরি করা। কারণ পুরাতন অনেক আইটেম আছে যেগুলি রেজিস্ট্যান্ট হয়ে গেছে, আমাদের দেশে পোকামাকড় রেজিস্ট্যান্ট হয়ে গেছে, ওইটা বাদ দিয়া নতুন জিনিস আনা, সেটা ওই বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে হবে না, সেটা করতে হবে কৃষি মন্ত্রণালয়ের সিদ্ধান্তে। এবং সেইটার সময় এখন আছে, কারণ এটা একটা বড় জিনিস। আমরা যে এক্সপোর্ট করব, এক্সপোর্টে যদি সেই পেস্টিসাইড সম্বন্ধে ক্লিয়ার কাট তথ্য না থাকে, আমরা কিন্তু এক্সপোর্ট করতে পারবো না, নিবে না, বাইরের দেশ নিবে না, বলবে এটা তোমার অরিজিনাল কী জিনিস দিয়ে তৈরি, এটা দাও। এই জন্য এখন পর্যন্ত আমরা ধরো প্রায় 80% পেস্টিসাইড সরাসরি চীন থেকে বা ইন্ডিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। ফাইনাল প্রোডাক্ট আমদানি করা হয়, এটা এই দেশে কিছু করা হয়, এই দেশে করা হয় রিপ্যাকিং। মানে ক্যাপাবিলিটিই নাই, সক্ষমতাই নাই যে এই দেশে যে তৈরি করবে আমদানি করা আনার পরে। যারা আমদানি করে ব্যবসা করে, আন্তর্জাতিক কোম্পানি, সিনজেন্টা, বায়ার, অনেক বড় বড় আমদানি কোম্পানি আছে, তাদের আমদানিতেই লাভটা বেশি। এই দেশে করলে এই যে কৃষকের লাভ হবে, এতে তাদের লাভ হবে না, এই জন্য তারা চায় আমদানি। যদি এমন একটা অবস্থা হয় যে এই যে আপনি যে টেকনিক্যাল যে ল্যাবরেটরির কথা বললেন, তো সেগুলো দেখা যাচ্ছে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক না হয়ে প্রত্যেকটা জেলা শহরেই হয়তো সেটা একটা ল্যাবরেটরি, জেলা শহরে না হোক, কিন্তু ঢাকা শহরেও যদি হয়, এটা ওই যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, তার আন্ডারে ফার্টিলাইজার টেস্টিং, পেস্টিসাইড টেস্টিং ল্যাবরেটরি হওয়ার কথা ছিল, বা এর আগের অনেক সরকার টাকাও দিছে, কিন্তু সেটা হয় নাই। কারণ তারা সরাসরি আমদানি করে টেস্টিংয়ে যায় না, টেস্টিংয়ে গেলে ভেজাল ধরা পড়বে। এখন ল্যাবরেটরি যেটা আছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, আমিও ওইখানকার বৈজ্ঞানিক, কিন্তু ওইখানে খুবই দুর্বল অবস্থায় আছে, এগুলি মানুষ নাই, টেস্টিং করবে মানুষ নাই। ওইটার উপরে জোর দেওয়া উচিত যে কাঁচামাল কোনটা দিয়ে আইনা কোনটা করবে, ওই পেস্টিসাইডের কথা বললে আইনা বিক্রি করবে প্রসাধনীতে, এইগুলি হবে। এগুলি যদি যে স্বপ্নটা দেখছেন, যে স্বপ্নের কারণে কাঁচামাল আমদানিতে গুরুত্ব দিচ্ছেন, তো যদি টেকনিক্যালি যদি দেখা যায় যে সক্ষম হয়, তাহলে আসলে যে স্বপ্নটা দেখছেন যে আমাদের কৃষকদের যেমন চাহিদা পূরণ হবে, অল্প দামে কৃষি উৎপাদন হবে এবং আরও কিছু পণ্য হচ্ছে রপ্তানিও করা যাবে, সেগুলো কি সম্ভব? এই স্বপ্নটা যিনি দেখতেছেন তার এই টোটাল সিস্টেমে কোনো আইডিয়াই নেই। বর্তমানে এক্সিস্টিং যেভাবে কাজকর্ম হচ্ছে, যা চাহিদা যেভাবে করা উচিত, এই লাইনে কোনো আইডিয়াই নেই। তো আছে যে আইডিয়া যেটা আছে থিওরিটিক্যাল, যে এটা আমদানি বাংলাদেশ থেকে কেউ পেস্টিসাইড বাইরে নিবে না, সেই ক্যাপাসিটি বাংলাদেশের হওয়া উচিত, কিন্তু হবে না, হইলেও বহুদেরই। কারণ এগুলি যারা কাজ করার তারা ফেড আপ হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। যেমন এটা বললাম না, একটা প্রোডাক্ট আনলো, এটা ট্রায়াল দিতে 4 বছর লাগে। 4 বছর ফার্মার কত টাকা খরচ হয়ে যায় একটা কোম্পানির। এটা ওই যা ট্যাক্স দিবে, যেটা এই যে শুল্ক টুল্ক, তার অন্তত 100 গুণ বেশি খরচ। এখানে সরকারের উচিত ওই জিনিসটা দেখা, ওইখানে সাবসিডি দেওয়া, যে ঠিক আছে অনুমোদন যাতে ঠিকমতো হয়, অনুমোদন যাতে সঠিকভাবে হয়, ফার্মার যাতে উপকৃত হয়, ফার্মার উপকৃত হয়, সেখানে হাসপাতাল উপকার না, ফার্মার উপকৃত হবে, সেইটা করা উচিত। এখন পর্যন্ত আমি বললাম যে 4 রকম পেস্টিসাইড আছে, এপি এগ্রিকালচার পেস্টিসাইড, ভেটেরিনারি আছে, তারপরে আছে পাবলিক হেলথ, এরপরে আছে হাউস হোল্ড, এরপরে আজকাল কনস্ট্রাকশানে উই পোকা টোকা, বিল্ডিংয়ে দমন করা, বহু জাতের পেস্টিসাইড আছে। কিন্তু আমাদের 90% হচ্ছে এপি এগ্রিকালচার পেস্টিসাইড। ওইটার ফিল্ডে ট্রায়াল দিতে যে খরচ,
এবং এইটার যে ল্যাবরেটরি ভেজাল ধরার জন্য ওইটা হলো আসা। জি, তাহলে যে আপনি বলছেন যে বাণিজ্য মন্ত্রণালয় যেহেতু এই ধরনের একটা উদ্যোগ নিচ্ছে, তারা খালি টাকা পয়সা তো বাণিজ্য মন্ত্রণালয় এবং এই যে যারা কাজ করছেন এবং যারা এখানকার বিজ্ঞানী আছে, আপনিও বলছেন যে আপনি ওখানে দীর্ঘদিন কাজ করেছেন, তাদের সাথে কি আপনি সমন্বয়হীনতার কোনো অভাব দেখছেন? না, বাণিজ্য মন্ত্রণালয় এখানে তেমন কোনো আমদানি রপ্তানি ছাড়া, আমদানি করা ছাড়া বাণিজ্য মন্ত্রণালয় না, মানে তারা দেখা যাচ্ছে অর্থনীতি যারা হচ্ছে অর্থনীতি আছে, কৃষি বিজ্ঞানী রয়েছেন কিংবা ল্যাবরেটরিতে যারা কাজ করছেন, ল্যাবরেটরিতে যারা কাজ করছেন এবং যারা জানেন তাদের সাথে কি আরেকটু আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত? না, এটা প্ল্যান্ট প্রোটেকশন ডাইরেক্টরেট সরকারের বিরাট বড়, এটা খামার বাড়িতে 3টা ফ্লোর ভর্তি, তাদেরকে নিয়ে টেকনিক্যালি সেই জিনিসটা করা উচিত। এবং বড় বড় কোম্পানি যারা আছে, যারা অ্যাকচুয়ালি প্রডিউস করে বা করতেছে, প্রডিউস করে কিন্তু কম, খুব কম। আনার পরে 5 কেজি প্যাকেট আছে, এটারে 1 কেজি 5টা প্যাকেট করে ভাগ করে রিপ্যাকেজিং করে এই জাতীয়। আর বাকি সব অরিজিনালি চায়নার থেকে আনে বা ইন্ডিয়াতে বা অন্য থেকে সরাসরি আমদানি করে। এবং আমদানি যে করে তারা চায়না চলে যায়, চায়না চলে গিয়ে বলে আমার এরকম বানিয়ে দাও, সেইটা আনে এই দেশে বিক্রি করে। তবে এইটা করা উচিত যে সমস্ত প্রোডাক্ট দিয়ে পুরাতন প্রোডাক্টগুলি তৈরি করা হইতো, ডিডিটি, এনরিন, ডাইলরিন, এটা বহু আছে, ইন্টারন্যাশনালি বন্ধ এগুলি, ওই সমস্ত কাঁচামাল জীবনে আনা উচিত না, ওই সমস্ত কাঁচামাল আনা উচিত না। বর্তমানের যেগুলি একটু কম বিষাক্ত সেই সমস্ত কাঁচামাল এবং আমাদের যে মৌসুমী বায়ুর যে এক ধরনের জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, সেই জলবায়ুর পরিবর্তনের কথা মাথায় রেখেও কিন্তু আরেকটু ইনভেস্টিগেশন করা দরকার। আমি তো সেটাই বললাম যে বর্তমানে আগের যে পুরাতন প্রোডাক্ট এগুলি আস্তে আস্তে বাদ দিতে হবে, বাদ দিয়ে নতুন যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, পোকামাকড় চেঞ্জ হচ্ছে, ফসলের জাত চেঞ্জ হচ্ছে, ডোজ চেঞ্জ হচ্ছে, ফার্মার ট্রেনিং হচ্ছে, সেই লাইনে নতুন প্রোডাক্ট দেওয়া হয়। এই যে কোথাও খরা, কোথাও বৃষ্টি, যে সময় বৃষ্টি হওয়ার কথা না সেই সময় বৃষ্টি হচ্ছে। নতুন প্রোডাক্ট যে এখন আসতেছে, এটা যদিও অবশ্য ফাইনাল প্রোডাক্ট আসতেছে, এই দেশে তৈরি হয় খুব কম। এবং কেউ এই যে বড় বড় কোম্পানি আছে, কেউ কোনো ল্যাবরেটরি করে না, তারা সরাসরি আমদানি করে, আইনা 10 কেজি ভাগ করে 2 কেজি 3 কেজি প্যাকেট করে। এবং এই যে আমদানির মধ্যে যেগুলি করে ফিলার, তারপর ফিলার মেটেরিয়াল আছে, কালার আছে, তারপরে আছে বিভিন্ন মেটেরিয়াল আছে, যেগুলি কন্ডিশনার আছে, তো প্রিজারভেটিভ মেটেরিয়াল আছে, ওইগুলি আমদানি করে অন্য খাতে বিক্রি করবে। আমি কিন্তু ভিতরে, আমি কৃষিবিদ, আমি প্রফেসর, আমি শিক্ষক, আমি সরাসরি বলতেছি তাদের ভিতরে, বাণিজ্য মন্ত্রণালয়ের ভিতরে যদি শুধু টাকা পয়সা হিসাব করে, তাহলে দেখা যাবে যে মাল্টি ইউজ যত কাঁচামাল আছে আনিয়া অন্যখানে বিক্রি করবেন, নামটা নিবে কৃষির, এবং আসলে সর্বনষ্ট হবে কৃষি। কিন্তু আমরা কিন্তু চাই কৃষির উন্নয়ন, সেজন্য যে কাঁচামালগুলো আছে, যে স্বপ্নটা দেখছে তারা যেন, যারা স্বপ্ন দেখতেছে তারা কিন্তু অন্য লাইনের মানুষ, তাদেরকে এটার ভিতরে ঢুকিয়ে মানে এখানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যাতে কৃষিতে উন্নয়ন হয়, সেটাই আসলে আমি রিপোর্টটা দেখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি রিপোর্ট যেটা দেখলাম তাতে আমার মনে হচ্ছে না এটা কৃষি বিভাগের সাথে তারা কোনো আলাপ করতে বলে আমার মনে হচ্ছে। আমরা আরেকটু আলাপ চালাবো এবং দেশের কৃষি যাতে উন্নতি হয়। এফবিসিসিআই আছে, তাদের ইন্টারেস্ট কম, আমরা সবার সাথে কথা বলি যাতে কৃষির উন্নয়ন হয়, সেজন্য আমরা কাজ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম বালাইনাশক উৎপাদন এবং সেটা কৃষিতে কীভাবে ব্যবহার করা যায় এবং কৃষির উন্নতি হয় সেজন্য। আর আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কৃষিবিদ অধ্যাপক সদরুল আলম। এবার বন্দর বাণিজ্যের খবর। চট্টগ্রাম বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে ব্যবসায়ীদের অসন্তোষ নিরসনে অবশেষে বৈঠকে বসতে যাচ্ছেন নৌ পরিবহন উপদেষ্টা। 10 নভেম্বর বন্দর ব্যবহারকারী সব পক্ষের সঙ্গে উপদেষ্টার বৈঠকের আয়োজন করেছে বন্দর কর্তৃপক্ষ। সাখাওয়াত টুপির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। বিদেশি কনসালটেন্ট প্রতিষ্ঠানের সুপারিশ অনুযায়ী নতুন ট্যারিফ কাঠামো বাস্তবায়নের 1 মাসেরও কম সময়ের মধ্যে পর্যালোচনা সভায় বসতে হচ্ছে চট্টগ্রাম বন্দরকে। অভিযোগ রয়েছে আলোচনা ছাড়াই বন্দরের একক সিদ্ধান্তে বেড়েছে এই ট্যারিফ। আই এম আ স্টেক হোল্ডার, আমার সাথে আপনি কথা বলেন, আপনি বলবেন আমাকে 20% মারতে হবে, আমি বলবো যে আপনাকে লজিক দিয়ে বোঝাবো যে আমি সাস্টেন করতে পারবো, আপনি 5 অথবা 10 বাড়ান,
2 years পর আবার বাড়ে। দ্যাটস হাউ ইউ সাপোজ টু ডু ইট। প্রতি কেজি আমদানি পণ্যে মাত্র 12 পয়সা করে ট্যারিফ বেড়েছে বলে বন্দর দাবি করলো, প্রকৃত অর্থে বেড়েছে 41 থেকে 60%। এ নিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে কঠোর আপত্তি ওঠায় ক্ষোভ প্রশমনে 10 নভেম্বর চট্টগ্রাম বন্দর ভবনে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনায় বসবেন নৌ পরিবহন উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন প্রোগ্রামের পাশাপাশি সেদিন বিকালে উনি স্টেক হোল্ডারদের সাথে একটা সভায় মিলিত হবেন, সেখানে পোর্ট চার্জেস, ট্যারিফ এ সকল বিষয়ে দিয়ে আলোচনা হবে। এদিকে মার্কিন ডলারের সঙ্গে টাকার দরে তারতম্যের অভিযোগ এনে 3 বছরের ব্যবধানে 30 থেকে 62% ট্যারিফ বাড়িয়েছে 21টি বেসরকারি অফডক। অথচ ট্যারিফ বাড়ানোর ক্ষেত্রে নির্ধারিত কমিটির সঙ্গে আলোচনার বিধান থাকলেও এখানে তা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় 9 নভেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে আয়োজিত সভায় বিগ ডেকে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। যারা স্টেক হোল্ডার তারা মনে করছেন যে আমাদের এই ব্যয় বৃদ্ধিটা অনুমোদনহীন, তাই ওনারা নৌপরিবহন মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই আগামী 9 তারিখে একটা সভা ডেকেছেন। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের বছরে অন্তত 2.5 লাখ কোটি টাকার পণ্য ওঠানামা হয় চট্টগ্রাম বন্দরে। তা থেকে লাভ হচ্ছে 5,000 কোটি টাকার বেশি। আবার সে পণ্য ওঠানামার মাধ্যমে 21টি অফডকের লাভ 1000 কোটি টাকা। তারপরও বন্দর এবং অফডকের বাড়তি ট্যারিফ নিয়ে অসন্তোষ রয়েছে ব্যবসায়ী এবং বন্দর ব্যবহারকারীদের। বন্দর এবং অফডকগুলোর বাড়তি ট্যারিফ দেশের আমদানি রপ্তানি বাণিজ্যকে যেমন বিপর্যয়ের মুখে ফেলছে, তেমনি অনিশ্চিত করে তুলছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা। এই অবস্থায় নৌ উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে বসার পাশাপাশি বিগ ডেকে মন্ত্রণালয়ে তলব করাই অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বন্দর ব্যবহারকারীরা। একটা LCL কন্টেনার হ্যান্ডেল করতে আগে আমাদের $292 বন্দরকে চার্জ দিতে হতো ডিসচার্জ করার ক্ষেত্রে। এখন সেই চার্জটা বেড়ে $1335 বা সামথিং, ভ্যাট সহ সেটা $1584, এবং এই চার্জটা ওশান ফ্রেট থেকে অনেক বেশি হয়ে গেছে। 1 মাস পিছিয়ে 15 অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দর এবং 1 সেপ্টেম্বর থেকে 21টি বেসরকারি অফডক নতুন ট্যারিফ সিস্টেম কার্যকর করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার জামায়াত ও সমমনা 8 দলের পদযাত্রার খবর। গণভোট সহ 5 দাবিতে পদযাত্রা নিয়ে যমুনা অভিমুখে যাচ্ছে জামায়াত সহ 8 দল। সেখানে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। সরাসরি যাচ্ছে তার কাছে। ধ্রুব, জামাত ইসলামী সহ 8টি ইসলামিক দল তারা তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল যে এই 5 দফা দাবি নিয়ে তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনা অভিমুখে যাত্রা করে একটি স্মারকলিপি দিবে, সেই কর্মসূচির এই যে পদযাত্রাটি শুরু হয়েছে 10টায়। জামাত ইসলামী বাংলাদেশ তারা সকাল 10টায় শাপলা চত্বরে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে এবং সেই সমাবেশটি তারা শেষ করে পল্টন অভিমুখে তারা পদযাত্রা শুরু করে। এবং আমরা দেখছি যে পল্টন মোড়ে জামাত ইসলামীর সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু তারা মিলে গিয়েছে, অর্থাৎ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এক কাতারে এসে পড়েছে। এবং যারা এখন এই যমুনা অভিমুখে তাদের পদযাত্রাটি চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে পল্টন মোড়ে কিন্তু শুধুমাত্র জামাত ইসলামী না, আমরা দেখতে পাচ্ছি যে হাত পাখার যারা সমর্থক অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরও কিন্তু বিপুল জনশক্তি এই জায়গায় উপস্থিত হয়েছেন। এবং শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামী না, 8টি ইসলামিক দল যারা তাদের পূর্ব ঘোষিত একটি কর্মসূচি দিয়েছিল, এই আজকে সেই কর্মসূচির পালনের লক্ষ্যে কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি শাহবাগ, পল্টন সহ আশেপাশের সবকটি এলাকা কিন্তু ইসলামিক দলগুলোর নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে গেছে। এবং আজকে 10টা বাজে শাপলা চত্বরে জামাতের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না। এবং তারা বারবার যেটি বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি অবশ্যই দিতে হবে এবং এটা নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে। তারা যেটি বলছেন,
তারা যেটি বলছেন যে এই গণভোট যদি নির্বাচনের দিন করা হয় তাহলে জুলাই সনদকে কিন্তু হেয় করা হবে, ছোট করা হবে, যা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামাতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। জামাত ও সমমনা ৮ দলের পদযাত্রার খবর জানাতে পল্টন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহাদ ইসলাম ধ্রুব। এবার জানাবো পুঁজিবাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সবশেষ পরিস্থিতি নিয়ে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। গতকাল আমরা দেখেছিলাম যে সূচক কিন্তু অনেক দিন পরে ৫,০০০-এর নিচে নেমেছিল, ৪,৯৮৬ পয়েন্টে কালকে শেষ হয়েছিল এবং 3টি সূচকই নিম্নমুখী প্রবণতায় ছিল এবং 486 কোটি টাকার লেনদেন হয়েছে, 85 কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল। আজকে দেখতে পাচ্ছি প্রথম প্রায় 1.5 ঘন্টায় 3টি সূচকই কিন্তু নিম্নমুখী প্রবণতায় রয়েছে। ডিএসই এক্স প্রধান সূচকের কথা যদি বলি তাহলে সেটি 4,955 পয়েন্টের কাছাকাছি এখন অবস্থান করছে। বাকি দুটি সূচক সূরিয়া সূচক ডিএসই এক্স সেটাও কিন্তু নিম্নমুখী প্রবণতায় রয়েছে এবং বাছাইকৃত সূচক GS30 সেটাও কিন্তু নিম্নমুখী প্রবণতায় রয়েছে। ঢাকা পুঁজিবাজারে এখন সর্বমোট লেনদেন হয়েছে এখন পর্যন্ত 132 কোটি 46 লক্ষ টাকার বেশি। যে কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে 74টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত বেড়েছে, 259টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত কমেছে এবং 43টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে। যে কোম্পানিগুলো এখন লেনদেন করছে তার মধ্যে শীর্ষ 20-এ কোন কোম্পানিগুলো রয়েছে এবং কার অবস্থান কোথায় এটি কিন্তু আমরা এখন জেনে নেব। প্রথমেই কিন্তু রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 108 টাকা 70 পয়সায়। গত কার্যদিবসে এর একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 101 টাকা 10 পয়সা। আজকে কিন্তু প্রায় 2.5 টাকার মতো এর একটি শেয়ারের দাম কমেছে, তারপরে ওইটি এখনও প্রথম অবস্থানে রয়েছে। তারপরে কিন্তু রয়েছে মনোস্পোর্টস, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 130 টাকা 10 পয়সায়। গত কার্যদিবসে সর্বশেষ 125 টাকা 20 পয়সায় বিক্রি হচ্ছিল, অর্থাৎ আজকে কিন্তু 6 টাকার মতো একটি শেয়ারের দাম বেড়েছে এখন পর্যন্ত। তারপরে কিন্তু রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 47 টাকা 40 পয়সা। অর্থাৎ আজকে দেখতে পাচ্ছি যে ঢাকা পুঁজিবাজারে কিন্তু প্রধান সূচকের কিন্তু পতন দিয়েই চলছে। গতকালকেও শেষ হয়েছে, আজকেও কিন্তু পতন দিয়ে যাচ্ছে। দেখা যাক আজকে কার্যদিবস শেষে কোন অবস্থায় দাঁড়ায়। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার টেকসই পর্যটন উন্নয়নে নেওয়া হয়েছে 20 বছর মেয়াদী ইকো ট্যুরিজম মাস্টার প্ল্যান। বিশ্লেষকরা বলছেন এই পরিকল্পনা বাস্তবায়ন হলে স্থানীয়দের জীবিকা যেমন সুরক্ষিত হবে তেমনই সুরক্ষিত থাকবে সুন্দরবনের জীববৈচিত্র্য। আব্দুল হালিমের ছবিতে আব্দুলাল মামুন রুবেলের প্রতিবেদন। সবুজ গাছ, খালবিল আর বন্যপ্রাণীর সমাহার এ যেন প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্ম। দেশি বিদেশি পর্যটকদের কাছে সুন্দরবন মানেই শান্ত সুনিবিড় এক আশ্রয়। রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, নানা প্রজাতির বন্যপ্রাণীর আবাস, সুন্দরী গেওয়া সহ হাজারো প্রজাতির বলদ সম্পদের এ বন শুধু পর্যটন নয়, বাংলাদেশের পরিবেশ রক্ষারও প্রাকৃতিক ঢাল। তবে সংরক্ষিত বনাঞ্চলে ক্রমবর্ধমান পর্যটন চাপের কারণে সুন্দরবনের ভারসাম্য এখন হুমকিতে। একদিকে যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতা, প্রাথমিক চিকিৎসার অভাব, প্রশিক্ষিত গাইডের সংকট আর বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতায় বিপন্ন হচ্ছে বনের ভারসাম্য। ট্যুরিজমের ক্ষেত্রেও যে সমস্ত ভেহিকেলগুলো আছে, জেলেরা যারা, তারা সবাই কিন্তু ওই পলিথিন প্লাস্টিকগুলো ফেললে যেটা হচ্ছে বৃক্ষ গজানোর সুযোগ, মানে ন্যাচারালি ওইটা হওয়ার সুযোগ থাকছে। এসব চ্যালেঞ্জ মাথায় রেখেই প্রস্তুত করা হয়েছে 20 বছর মেয়াদী সুন্দরবন ইকো ট্যুরিজম মাস্টার প্ল্যান। এতে গুরুত্ব পেয়েছে কমিউনিটি বেসড ট্যুরিজম মডেল, যাতে স্থানীয়দের বনজ সম্পদের উপর নির্ভরশীলতা কমে বিকল্প জীবিকা গড়ে ওঠে। এছাড়া তথ্য কেন্দ্র স্থাপন, ইকো গাইড প্রশিক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও পর্যটক নিরাপত্তার দিকেও নজর দেওয়া হয়েছে। মহাপরিকল্পনার মূল উদ্দেশ্যই হচ্ছে যে সুন্দরবনের যে একটি বিশাল প্রাকৃতিক সৌন্দর্যের আধার এবং এটার যে বিভিন্ন অর্থনৈতিক এবং বৈশ্বিক যে গুরুত্ব আছে, এই বিষয়গুলোকে সামনে তুলে ধরে সুন্দরবনের জীববৈচিত্র্যের সংরক্ষণটাকে আমরা আসলে ত্বরান্বিত করতে পারি। বন বিভাগ বলছে পরিকল্পনাটি বাস্তবায়ন হলে সুন্দরবনের পর্যটন আরও টেকসই হবে। আশা করি যে সুন্দরবন এবং এর উপরে পর্যটন যে নির্ভরতা, এগুলোকে সামাল দিতে এবং ম্যানেজ করতে সহায়ক হবে। প্রতি বছর গড়ে দেশি বিদেশি প্রায় 2 লাখ পর্যটক সুন্দরবনে ভ্রমণে আসেন। 2 দশকের এই মহাপরিকল্পনা শুধু পর্যটন নয়, বরং প্রকৃতি সংরক্ষণ ও স্থানীয় মানুষের উন্নয়নে এক নতুন অধ্যায় উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুন্দরবন হয়ে উঠবে টেকসই ইকোট্যুরিজমের এক অনন্য দৃষ্টান্ত। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।
শীত সামনে রেখে খেজুরের রস সংগ্রহে নেই তোড়জোড়। মৃৎশিল্পে ব্যবহৃত সামগ্রীর দাম বৃদ্ধি সহ নানা কারণে চুয়াডাঙ্গায় এখন বিলুপ্তির পথে এই ঐতিহ্যবাহী পেশা। মাহফুজ মামুনের তথ্য ও ছবিতে রিপোর্ট। মৃৎশিল্পের জন্য প্রসিদ্ধ চুয়াডাঙ্গার জীবননগর। এখানকার কুমাররা অন্যান্য তৈজসপত্রের সঙ্গে তৈরি করেন মাটির ভাঁড়। শীতকালকে সামনে রেখে ভাঁড় তৈরির ব্যস্ততা বাড়ে মৃৎশিল্পীদের। জেলায় খেজুর গাছ রয়েছে 2.5 লাখের অধিক। এসব গাছ থেকে রস সংগ্রহ এবং তৈরি করা গুড় সংরক্ষণের জন্য প্রয়োজন হয় প্রায় 80,000 ভাঁড়। এছাড়া জেলার বাইরেও সরবরাহ করা হয় এসব ভাঁড়। আকার ও ধরন ভেদে প্রতিটি বিক্রি হয় 25 থেকে 35 টাকায়। মাটি এনে ভিজিয়ে কাদা করে মেশিন দিয়ে ছাইনে আমরা ভাঁড় বানাই। বাপ ঠাকুর দাদা করে গিয়েছে, আমরা করছি, কিন্তু এতে আমরা লাভবান হতে পারি, পেটের দায়িত্ব আমাদের করতে হয়। তবে মাটির কাজে ব্যবহৃত সামগ্রীর দাম বৃদ্ধি ও প্লাস্টিকের পণ্যের সহজলভ্যতা সহ নানা কারণে অনেকটাই বিলুপ্তির পথে মৃৎশিল্প। এরই মধ্যে কুমারদের একটি বড় অংশ পরিবর্তন করছেন পেশা। ঐতিহ্যবাহী শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি সহায়তা। তাদেরকে স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে, বা কোনো প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আরো কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই ব্যাপারে জেলা প্রশাসন আন্তরিক আছে। জীবননগরে একসময় শত শত পরিবার মৃৎশিল্পের সঙ্গে জড়িত থাকলেও এখন টিকে আছে মাত্র 21টি পরিবার। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম। রোববার সকালে 0.40% দাম বেড়ে বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি $59.83। 0.05% দাম বেড়েছে প্রাকৃতিক গ্যাসেরও, তবে কমেছে কয়লার দাম। টন প্রতি বিক্রি হচ্ছে $109.95। পরিদর্শক প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, ভূরাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন দেশের যুদ্ধ পরিস্থিতি সহ নানা কারণে বেড়ে যাচ্ছে জ্বালানির দাম। প্রতি বছরের মতো এবারও লন্ডনের এক্সেল সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ পর্যটন প্রদর্শনী ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট। তবে এত বড় আন্তর্জাতিক আয়োজনে চোখে পড়েনি বাংলাদেশি কোনো স্টল বা প্রচারণা। এতে বাংলাদেশি ট্যুর অপারেটররা হতাশা প্রকাশ করেছেন। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। চোখের সামনে এই যেন বৈশ্বিক পর্যটন খাতের এক মিলন মেলা। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই এখানে তুলে ধরছে তাদের পর্যটন শিল্পের সম্ভাবনা, বৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের খুঁটিনাটি সবকিছুই। তবে যুক্তরাজ্যের লন্ডনে বিশাল এই আয়োজনে ছিল না বাংলাদেশের উপস্থিতি। যেখানে সারা বিশ্বের মানুষ, আমাদের সাবকন্টিনেন্টের অনেক দেশেই এগিয়ে যাচ্ছে ট্যুরিজমের দিক দিয়ে, সেই জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। দুঃখের বিষয় যে বাংলাদেশ থেকে আমরা এই গত 2 বছর কোনো উপস্থিতি পাইনি। আন্তর্জাতিক আসরে বাংলাদেশের অনুপস্থিতি প্রসঙ্গে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন জানায়, অংশগ্রহণ না করার সিদ্ধান্ত মন্ত্রণালয়ের। অংশগ্রহণ করার যৌক্তিকতা কতটুকু বা অংশগ্রহণ করলে এখানে কতটুকু লাভ হয় সবকিছু বিচার বিবেচনা করে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে দেশের পর্যটন খাতকে পরিচয় করাতে এমন আয়োজনগুলোতে সক্রিয় উপস্থিতি এখন সময়ের দাবি। গেল 10 বছর ধরে একটানা বাংলাদেশও এই আসরে অংশগ্রহণ করেছিল, তুলে ধরেছিল লাল সবুজের পর্যটন শিল্পকে। তবে এবার এই আসরে বাংলাদেশ অনুপস্থিত। ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে পর্যটন শিল্পে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পড়েছে বাংলাদেশ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বালাইনাশকের কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা দিতে চায় বাণিজ্য মন্ত্রণালয়। এনবিআরকে চিঠি দেওয়ার উদ্যোগ। কমবে বহুজাতিক কোম্পানির দৌরাত্ম্য, দাবি স্থানীয় উৎপাদকদের। আবারও কমল মূল্যস্ফীতি, অক্টোবরে 8.17%। খাদ্যে কমলেও বেড়েছে খাদ্য বহির্ভূত খাতে। কমেছে মজুরি বৃদ্ধির হারও, তথ্য বিবিএসের। এবং বাড়তি ট্যারিফের অসন্তোষ নিরসনে অবশেষে উদ্যোগ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। সব পক্ষের সঙ্গে বসবেন উপদেষ্টা। 21টি বেসরকারি অফডক মালিকদের সংগঠনকে তলব। এই ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন অর্জিতা শেখজিন। ধন্যবাদ সাদিক। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।